সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে প্রায় প্রতিদিনই কিছু না কিছু ঘটছে। ঘটনাগুলো এমনভাবে ঘটছে যেন একটা নতুন মেরু তৈরি হচ্ছে এবং সেই মেরুতে অনেকজন যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে আরেকটা মেরুকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনা পরবর্তী সময়ে এই দেশে এই জিনিসটা একেবারেই কাম্য ছিল না। এখন আমরা দেখতে পাচ্ছি নতুন করে ৮টি দল যুগপৎ আন্দোলনে নামছে। এই আন্দোলনের উদ্দেশ্য কি? তাদের ৪টা দাবি। প্রতিটা রাজনৈতিক দলের ইশতেহার থাকবে, তাদের দাবি থাকবে, তাদের চাওয়া থাকবে, সেগুলো তারা বাস্তবায়নের জন্য আন্দোলন করবে। কিন্তু কয়েকটি মীমাংসিত বিষয়, সেগুলোতেও আসলে তারা যুগপৎ আন্দোলনে নামছে এবং সেটা নিয়ে এক ধরনের সংকট তৈরি হইতে পারে। মীমাংসিত বলতে বিষয়টা একেবারে না যে মীমাংসা হয়ে গেছে, তবে এই নিয়ে আলাপ আলোচনা তো ভেতরে ভেতরে চলছে। এরপরেও কিন্তু সেই বিষয়গুলো নিয়ে নতুন করে আন্দোলনে নামতে হচ্ছে। এই আন্দোলনের নামার মূল উদ্দেশ্য কি? নির্বাচন কেন্দ্রিক এবং বিএনপিকে বিপদে ফেলা। এখন বিএনপিকে বিপদে ফেললে কি খুব অসুবিধা? অসুবিধা না, রাজনীতিতে এগুলো ঘটতেই পারে। তবে এখান থেকেই নতুন সংকটের পথ বেরিয়ে আসতেছে, যেই সংকট বাংলাদেশকে আরও একটা দুঃখজনক দিকে নিয়ে যাচ্ছে। যেমন দেখেন, এই যুগপৎ আন্দোলনে কারা কারা যুক্ত হচ্ছে আমি একটু বলি। এনসিপি, জামাতে ইসলামী, চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফতে মজলিস, আব্দুল বাসিত আজাদ ও আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নুরুল হকের নেতৃত্বাধীন মানে নুরুল হক নূর, বিপি নূরের গণ অধিকার পরিষদ, মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ পার্টি ও সরোয়ার কামাল আজিজের নেতৃত্বাধীন বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি। এর মধ্যে জামাতে ইসলামী, এনসিপি বা ইসলামী আন্দোলন, নুরুল হক নূর বা খেলাফতে মজলিস বাদ দিলে বাকিগুলা খুব উল্লেখযোগ্য দল না। এবং বাকি যে পাঁচটা নাম আমি প্রথমে বলেছি, জামাতে ইসলামী, এনসিপি, এগুলাকেও কম্বাইনলি একসঙ্গে চিন্তা করলেও কিন্তু তারা যে আগামী নির্বাচনে জয়লাভ করে আসবে কিনা এটা নিয়ে সন্দেহ থাকছে। এবং আমি এর আগেও যখন একটা ভিডিও বানিয়েছি, আপনারা অনেকেই কমেন্ট করেছেন এরা আসলে 10টা-20টা আসনও পাবে না। এখানে আসন পাওয়ার কথা না, বা আসনের বিষয়টা মুখ্য না। এখানে একটা জিনিস হইল, এখানকার যে নেতারা, এরাই মানে পার্সোনালি এক একজন এমন একটা ফ্যাক্টর যে তারা একটা কথা বললে এটার মূল্যায়ন এই সরকারকে করতে হচ্ছে, অন্যথায় সরকারকে ধমক খাইতে হইতেছে কিংবা নতুন একটা সংকটের দিকে যাচ্ছে। এখন কথা হইল, তারা আসলে কি কি দাবিতে এই যুগপৎ আন্দোলনটা করবে? তাদের দাবি মূলত 4টা। এর মধ্যে একটা হইল জুলাই সনদের বাস্তবায়ন। এখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে হচ্ছে গত কিছুদিন ধরেই, বা এই যে যখন ঐকমত্য কমিশনে বেশ কয়েকটি বিষয়ে যখন একমত হলো, ঐকমত্য হলো, তখন থেকেই আমরা দেখতে পেলাম এটা আসলে কিভাবে বাস্তবায়িত হবে, পরবর্তী সংসদে বাস্তবায়িত হবে কিনা, বিএনপির কথা যেটা, এবং কারো কারো কথা হচ্ছে আগামী নির্বাচনই এই সনদের অধীনে হইতে হবে বা এই সনদের ভিত্তিতে হইতে হবে। এখন এটা নিয়ে তো সংকট রইলই। এখন ঐকমত্য কমিশনের যেহেতু এখনো মেয়াদ রয়ে গেছে, আপনি তো সেখানে বসে এটা নিয়ে আলাপ আলোচনা করতে পারেন। বিএনপিকে তো আপনি অনেক কিছুতে বাধ্য করেছেন, কিন্তু এখন আমরা আন্দোলন দেখতে পাচ্ছি। যাই হোক, এটা যে কোনোভাবেই এটা নিয়ে শেষ পর্যন্ত সুরাহা তো হবেই। আরেকটা হইলো পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি নিয়েও হইলো এই এরা যে যার মতো করে পিআর পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা করবে বা আন্দোলন করবে। এই পিআর পদ্ধতির যে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে যে নির্বাচন হবে, এটা তো মোটামুটি ওই একমত হইল। নিম্নকক্ষ নিয়ে ঝামেলা। এখন পিআর পদ্ধতি নিয়ে মূলত কার কার আগ্রহ ছিল? পিআর পদ্ধতি নিয়ে মূলত জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন, এবং এক্ষেত্রে তারা আরও 6টি দলকে তাদের সঙ্গে নিয়েছে, যে পিআর পদ্ধতির জন্য এরা সবাই মিলে যুগপৎ আন্দোলন করবে। ভালো কথা। মোটামুটি পিআর পদ্ধতি নিয়ে যখন ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা হচ্ছিল, তখন সেটা নিয়ে প্রায় প্রায় একটা জায়গায় পৌঁছেছিল দলগুলো। কিন্তু এখন আন্দোলনে এটাকে কেন্দ্র করে আন্দোলনের নামা মানেই হচ্ছে আপনি নির্বাচনটাকে পিছিয়ে নেওয়ার একটা চেষ্টা। যদিও দলগুলো বলছে যে আমরা আসলে নির্বাচন ফেব্রুয়ারির যে সময়টাতে ঘোষণা করা হয়েছে সেই সময়টাতেই চাই। এখন দেখেন, পিআর পদ্ধতিতে তারা আন্দোলন চালালো, সরকার নেগোসিয়েশন করলো, বিএনপি মানলো না। এখন এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটাই যদি নির্ধারিত না হয়, তাহলে নির্বাচনের আলোচনাটাই তো মুখ্য না। নির্বাচন কবে হবে এই আলোচনাটা কি আর মুখ্য থাকতেছে? যদিও সরকারের পক্ষ থেকে
বিভিন্ন ব্যক্তি বলছেন, যেমন মাগুরায় গিয়ে হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি সম্ভবত শুক্রবার একটি বক্তব্যে বলেছেন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই নির্বাচন হবে, অর্থাৎ এই অবস্থা। আচ্ছা, তাদের তো এই গেল দুইটা বিষয়। আরেকটা হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য আন্দোলন করতে হবে কেন? বরঞ্চ ডাকসু জাকসু নির্বাচনে বিএনপি অভিযোগ, মানে ছাত্র দলে অভিযোগ করেছে তারা লেভেল প্লেয়িং ফিল্ড পায়নি। এখন এরাও যদি বলে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না, ওরাও যদি বলে পাচ্ছে না, তাইলে কিন্তু এটা নিয়ে নতুন দ্বন্দ্ব তৈরি হবে। লেভেল প্লেয়িং ফিল্ড সরকার যদি নিশ্চিত না করতে পারে, আমি মনে করি এই নির্বাচন হওয়ারই দরকার নেই। যদি সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতই না করতে পারে, তাহলে নির্বাচন হইতে হবে কেন? তাহলে তো এটা শেখ হাসিনার মডেলের নির্বাচন হয়ে যাবে। ওই মডেলের নির্বাচনের জন্যই কি এই গত জুলাই আগস্টে মানুষ এই পরিমাণ রক্ত দিয়েছে, মানুষ এইভাবে মাঠে নেমে এসেছে? এগুলোর জন্য না। তো এটা সরকারেরই দায়িত্ব, সরকারকে নিশ্চিত করতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড। এটার জন্য আন্দোলন করতে হবে কেন? আরেকটা হইল জাতীয় পার্টির কার্যক্রম। আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ, এটা নিয়েও আমার কথা আছে। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ নিয়ে গত কয়েকদিন ধরেই গণ অধিকার পরিষদ যখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিল, সেটা নিয়ে যে ঝামেলা তৈরি হয়েছে, সেটা নিয়ে যখন পুলিশ সেনাবাহিনী যখন হচ্ছে নুরুল হক নূরকে পেটালো, এরপরেই জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি উঠেছিল। এখন কথা হইল, আওয়ামী লীগের দোসর হিসেবে যদি জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হয় এবং করা দরকার পড়ে এবং করা যদি প্রয়োজন মনে করে, করা উচিত। কিন্তু ইসলামী আন্দোলন কি জাতীয় পার্টির চেয়ে কোনো অংশে কম অপরাধ করেছে? গত সর্বশেষ যে ইউপি নির্বাচন হয়েছে, সব নির্বাচনে অংশ নিয়েছে, ইউপির সব জায়গায় সব ইউনিয়নে নির্বাচনে অংশ নিয়েছে এই ইসলামী আন্দোলন। এই জাতীয় নির্বাচনের আগে, অর্থাৎ 2024 সালের আগে যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হয়েছে, সবগুলোতে অংশ নিয়েছে ইসলামী আন্দোলন। যদি আমি মনে করি, এটা যদি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে যদি ফয়জুল করিমকে যদি আওয়ামী লীগ ছাড় দিত, আমার কাছে মনে হয় তারা 2024 সালের সংসদ নির্বাচনে অংশ নিত। শুধুমাত্র সেখানে তারা নির্বাচনে মেয়র পদটি পায়নি, পাশাপাশি হচ্ছে ফয়জুল করিমকে মারধরও করা হয়েছে ওই নির্বাচনের দিন। তার দাঁতে আঘাত লেগেছে, সম্ভবত একটা দাঁত পড়েও গিয়েছিল, এরকম কিছু ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে তাদের অপরাধ কি জাতীয় পার্টির চেয়ে কোনো অংশে কম? জাতীয় পার্টি তাদের চেয়ে বড় দল, একটু বড় দল বিধায় তারা কয়েকটা আসনে জয়লাভ করেছে, কিংবা শেখ হাসিনা তাদেরকে কিছু আসনে ছাড় দিয়ে সংসদে রেখেছে। ইসলামী আন্দোলনের ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি, তাদের সেই পরিমাণ ভোট নাই, সেই কারণে পারেনি। যদি থাকতো তাহলে ইসলামী আন্দোলনও হচ্ছে শেখ হাসিনার সঙ্গে সংসদ ভাগাভাগি করতো। সম্ভবত গত 2-3টে ইলেকশনে তো 2-1বার তো তাদের 2-1জন তো সংসদে গেলেও গেছেন সম্ভবত। আমার কাছে এখন আপাতত আমি ওই নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করিনি। কিন্তু 2023 সালের সিটি কর্পোরেশন নির্বাচন পর্যন্ত যে দলটি অংশ নিয়েছে, তাদেরকে নাকি আওয়ামী লীগের দোসর বলা যাবে না। কেন ইসলামী আন্দোলনকে আওয়ামী লীগের দোসর বলা যাবে না? তারা কি শেখ হাসিনার সবগুলো নির্বাচনকে হচ্ছে বৈধতা দেয়নি? শুধুমাত্র 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন ছাড়া বাকি সবগুলোতে কি তারা অংশগ্রহণ করেনি? অবশ্যই করেছে। তাহলে জাতীয় পার্টির যেই দোষ, যেই পাপ, সেই একই পাপ ইসলামী আন্দোলনেরও। তাহলে যদি নিষিদ্ধের দাবি তুলতে হয়, আমি জাতীয় পার্টিকে খুবই নগণ্য একটা দল মনে করি, খুবই ঘৃণিত একটা দল মনে করি। বাংলাদেশের মানুষ এই দলটিকে পছন্দ করে না। পছন্দ না করার নানান কারণ রয়েছে। শেখ হাসিনার নির্বাচনকে তারা বৈধতা দেওয়ার ক্ষেত্রে তারাই মূল ভূমিকা পালন করেছে। তারা যদি শেখ হাসিনার সঙ্গে না থাকতো, আরও আগেই বৈধতা হারাতো হচ্ছে শেখ হাসিনার সরকার। যে নির্বাচন করে যে তারা সরকারে বসেছে, সেই সরকারগুলো বৈধতা হারাইতো। কিন্তু জাতীয় পার্টি সেই জায়গায় তাদেরকে রক্ষা করে গেছে। কিন্তু শেখ হাসিনার ওই পাতানো নির্বাচনে অংশ নিয়ে, ইউনিয়ন নির্বাচনে অংশ নিয়ে, তারপরে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে, একই পাতানো নির্বাচনে অংশ নিয়ে একই দোষ তো এই ইসলামী আন্দোলনে করেছে। তাহলে তাদের কেন একই অভিযোগ তাদের বিরুদ্ধে হবে না, বা তাদেরকেও কেন একই ট্যাগিং করা যাবে না? এই হইল বিষয়। এখন কথা হইল, এইটা নিয়ে নানান বক্তব্য আমি দেখতে পেলাম, যেটা হচ্ছে আসলে এই জোটটা
নতুন একটা মানে এই জোটটা হবে কিনা আদৌ এটা নিয়ে সন্দেহ ছিল, কিন্তু ডাকসু এবং জাকসু নির্বাচনে যখন দেখলাম হচ্ছে একটা জামাতে ইসলামীর ছাত্র সংগঠন, ছাত্র শিবির একটা পজিটিভ একটা ভাইব দেখিয়েছে এবং ডাকসুতে তো তাদের নিরঙ্কুশ জয় পেয়েছে। এই ভিডিওটা যখন আপনারা দেখবেন জাকসুতে কি অবস্থা করেছে সেটাও আপনারা দেখতে পাবেন। সেই জায়গা থেকে অনেকের মধ্যে বিশ্বাস এসেছে যে হচ্ছে জামাত ইসলামী এখন একটা বড় দল হয়ে উঠেছে, তারা নির্বাচনে ভালোভাবে বিএনপির সঙ্গে ফাইট দেওয়ার মতো দল। এই দলগুলো সবাই একসঙ্গে থাকলে, যদিও এটা নির্বাচনী জোট না, একসঙ্গে থাকলে হয়তো ভালো কিছু হইতে পারে। সেক্ষেত্রে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন আদায় করে নেওয়া যায়, সেক্ষেত্রে হয়তো তারা বিএনপিকে এককভাবে পার্লামেন্টে যে যাওয়ার যে কথাবার্তা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে, বা বিএনপি যেটা বোঝানোর চেষ্টা করছে যে হচ্ছে তারাই এখন এখন একমাত্র সবচেয়ে বড় দল, যেখানে হচ্ছে তারাই এককভাবে সংসদ গঠন করতে পারবে বা হচ্ছে সরকার গঠন করতে পারবে। সেই জায়গা থেকে, সংসদ না সরকার গঠন করতে পারবে, সেই জায়গা থেকে জামাত ইসলামের এই ছাত্র সংগঠনের এই উত্থানের ফলে বা ভোটে তাদের এই জয় জয়কার অবস্থার ফলে বাকি দলগুলোর একটা বিশ্বাস এসেছে জামাত ইসলামীও হচ্ছে আগামী নির্বাচনে একটা সুবিধাজনক অবস্থানে থাকবে, কিংবা হয়তো জাকসুর মতো একটা বাজিমাত দেখাইলেও দেখাই দিতে পারে, বা পিআর পদ্ধতিতে ভোট হইলে অন্তত তারা বিএনপির নিরঙ্কুশ বা হচ্ছে এককভাবে সরকার গঠনের পথটাকে রুদ্ধ করে দিতে পারবে। সেজন্যই তারা এখন এই নির্বাচনী নেগোসিয়েশনের মধ্য দিয়ে তারা হচ্ছে এখন একটা যুগপৎ আন্দোলনে যাচ্ছে, যেখান থেকে হয়তোবা এটা একটা নির্বাচনী জোটও হইতে পারে। যদিও এখন পর্যন্ত এটা স্পষ্ট না, কিন্তু এটা একটা অনুমান। সেই ক্ষেত্রে এনসিপি এবং গণ অধিকার পরিষদ, এই দুইটা দলকে আসলে মানুষ কিভাবে গ্রহণ করবে সেটাও কিন্তু দেখবার বিষয় রয়েছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।